ওম সর্বধর্ম স্থাপকস্তং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির এবং রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই উভয় সংগঠনের যুগ্ম সহযোগিতায় প্রচেষ্টায় আজকের এই অনলাইন সেমিনার শিক্ষকতা বিষয়ে। আজকের এই অনলাইন সেমিনারে মুখ্য আলোচক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের পরিবারের পক্ষ থেকে পূজ্যপাদ মহারাজের চরণে আমাদের আভূমি সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের ছাত্রাবাস অধীক্ষক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শ্রীনামানন্দজি মহারাজ। বর্তমান সমাজের যে অস্থিরতা এবং অনেক ক্ষেত্রে অস্বচ্ছতা নাগরিক সমাজের কাছে উদ্বেগের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আজকে আমরা ইউজফুল সিটিজেন হয়ে উঠতে ব্যস্ত। সনাতন ভারতবর্ষের যে ইউনিভার্সাল বিইং হয়ে ওঠার আহ্বান, সেটা যেন অনেকটাই অধরা থেকে যাচ্ছে। এই অবস্থায় সমাজ বিনির্মাণে সমাজ গড়ার কারিগর হিসাবে অভিহিত যে শিক্ষক, সেই শিক্ষকতা একটি মর্যাদাজনক পেশা এবং খুব নির্ভরতার জায়গা। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির সেই টিচার এডুকেশনের একটি ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের যুগ্ম প্রচেষ্টায় আজকের এই অনলাইন সেমিনার বিষয় শিক্ষকতা একটি আদর্শ জীবিকা জীবনে ও যাপনে। আজকের এই অনলাইন সেমিনারে মুখ্য আলোচক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ, যিনি একাধারে সর্বজন শ্রদ্ধেয় সন্ন্যাসী, একই সাথে শিক্ষকতা জগতে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি রামকৃষ্ণ মিশন মালদায় প্রধান শিক্ষক ছিলেন, রামকৃষ্ণ মিশন পুরুলিয়াতে প্রধান শিক্ষক ছিলেন, রামকৃষ্ণ মিশন বরানগরে একই সাথে প্রধান শিক্ষক এবং সম্পাদক ছিলেন, রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জিতে তিনি একই সাথে প্রধান শিক্ষক এবং সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন সারগাছির সম্পাদক ছিলেন। দীর্ঘদিন শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব স্থান
পুণ্যভূমি কামারপুকুরের অধ্যক্ষ পদে আসীন ছিলেন দীর্ঘদিন। বাগবাজার মায়ের বাড়ির অধ্যক্ষ হিসাবে সংঘগুরু শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন দীর্ঘদিন। মহারাজের শিক্ষকতা জীবনের বহু বিরল ঘটনা আছে। বহু অনাথ গরিব ছাত্রকে কিভাবে অনুপ্রেরণা দিয়ে তিনি মানুষ হয়ে উঠতে সার্বিকভাবে সাহায্য করেছেন, এরকম বহু অনুপ্রেরণাদায়ী উদাহরণ মহারাজের জীবনে আছে। একজন আদর্শ শিক্ষক হওয়ার গুণাবলী কি কি হতে পারে, সেগুলি সব মহারাজের অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে। তিনি একজন স্বনামধন্য আদর্শ শিক্ষক এবং বরিষ্ঠ সন্ন্যাসী। জগৎজননী শ্রী শ্রী মা বলেছেন না, সম্ভবত নবম সংঘগুরু মাধবানন্দজি সম্পর্কে, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। হাতির দাঁত এমনিতেই মূল্যবান, সেটা যদি সোনা দিয়ে বাঁধানো হয় তাহলে সেটা কত মূল্যবান। অর্থাৎ সন্ন্যাসী জগৎগুরু, জগৎপূজ্য, জগৎ বরেণ্য, তারপরে সেই সন্ন্যাসী বিদ্বান এবং শিক্ষক। কত বড় শ্রদ্ধার, কত বড় জগৎপূজ্য ব্যক্তিত্ব। আমরা রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির পরিবার ধন্য, আজকে মহারাজকে আমাদের মধ্যে পেয়েছি। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির পরিবারের পক্ষ থেকে পূজ্যপাদ ও শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজের চরণে আমাদের ভূমিষ্ঠ প্রণাম, শ্রদ্ধা, আন্তরিক স্বাগত এবং প্রার্থনা জানাচ্ছি মহারাজকে তার আলোচনা শুরু করার জন্য। মহারাজ। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে একটা আলোচনা সভায় যোগ দিতে এসেছি। এখানকার অধ্যক্ষ স্বামী বিদ্যামৃতানন্দজি, এখানকার কৃতি অধ্যাপক ডক্টর শ্রীহরণ চক্রবর্তী, এই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত স্বামী শ্রীনাথানন্দজি মহারাজ। এটা একটি খুব আনন্দের বিষয়। অনেকেই জানে না যে এই প্রতিষ্ঠান আমাকে একটা সৎ, পবিত্র, মানবদারদি ভাবিত করে দিয়েছেন। সে তো আজ থেকে 50 বছরের বেশি হয়ে গেছে সময়, কিন্তু আমরা এখনো ভুলতে পারি না। এখনো কদাচিৎ 2-4 জনের সঙ্গে দেখা হয়ে যায়। এই একই গল্প, বিটি কলেজের গল্প। শিক্ষকতা একটি আদর্শ পেশা, জীবনযাপন। এই জীবনযাপনেতে সারাটা জীবনের কথাই বোধ হয়। একটু উপনিষদের কাহিনী দিয়ে আরম্ভ করি। মহর্ষি গৌতম তার আশ্রমে রয়েছেন। বলছেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি করো অবধান। এসব ছাত্র ব্রহ্মবিদ্যা লাভের জন্য এসেছিলেন। তিনি যেমন শিক্ষক হয়ে বসে আছেন ব্রহ্মবিদ্যা দেবার জন্যে, তারাও এসেছেন ব্রহ্মবিদ্যা লাভ করবার জন্যে। যুগ যুগ ধরে গুরু দেবেন, ছাত্ররা গ্রহণ করবেন। এই সময় একটি ছাত্র সেখানে এসে হাজির হলো।
সুকুমার বালক। তার মুখের মধ্যে একটি অসাধারণ পবিত্রতা। এসে তিনি বলছেন যে, "আমি এই বিদ্যা লাভের জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি কৃপা করে আমাকে এখানে ছাত্র হিসাবে গ্রহণ করেন, আমি ধন্য হয়ে যাব।" গুরু বললেন, "তোমার কি নাম?" বললেন যে, "সত্যকাম।" "তোমার বাবার নাম?" ছেলেটি একটু নীরব থাকলো কিছুক্ষণ। তারপরে বলছে যে, "বাবাকে তো দেখিনি, চিনিও না। তোমাদের গোত্র কি?" "গোত্র? গোত্রও তো জানি না।" গুরু ভাবলেন ছোট ছেলে ভুলে গেছে। বললেন, "তুমি আজকে যাও, কালকে তোমার মায়ের কাছে জেনে এসে আমাকে বলবে।" ছাত্র প্রণাম করে বেরিয়ে গেল। বাড়িতে যেই তিনি ছাত্রটি মায়ের কাছে এই প্রশ্নগুলি রাখলেন যে, "মা, যিনি ওখানে শিক্ষাদাতা, তিনি জিজ্ঞেস করলেন, 'তোমার বাবার নাম কি? তোমার গোত্র কি?' মা, আমি তো কোনোটাই জানি না। আমি কোনো উত্তর দিতে পারিনি।" তিনি বললেন, "যাও, তোমার মায়ের কাছে জেনে এসো।" এরকম একটি প্রসঙ্গ আসবে কোনোদিন ছেলের কাছে, মা জাবালা কোনোদিন চিন্তা করেননি। তিনি পরবর্তীতে এই প্রশ্নের উত্তরে বললেন, "যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি সেই চিহ্নতরে, কত্য তব নাহি জানি তাত।" যৌবনের দারিদ্র হেতু তিনি বহু মানুষের সংস্পর্শে এসেছেন, ফলে এর জন্ম হয়েছে। একথা মায়ের কাছে শুনে পরের দিন ঠিক এই কথাগুলি সত্যকাম বললেন যে, "আমার মা এই কথা বললেন, যৌবনে দারিদ্র হেতু এরকম একটি জীবন তিনি যাপন করেছেন, তাই গোত্র জানা নাই। মা বলছেন, জন্মেছিস ভর্তৃহীনা জবালির করে।" একথা শুনে ঋষি সত্যকাম তিনি বললেন, "অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত।" শিক্ষকের প্রধান যে গুণ, সত্য, সততা, সংযম, শ্রদ্ধায়, ইনিই তো শিক্ষক। এই প্রাচীন ভারতবর্ষের এই শিক্ষকদের এই পরিচিতি। সার্টিফিকেট ছিল না, স্বয়ং সার্টিফিকেট একটি মানুষ। তার মুখনিসৃত বাণী যুগ যুগ ধরে রামকৃষ্ণ মঠ মিশন গ্রহণ করে বহু প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার মধ্যে এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির একটা অন্যতম প্রধান। বহু ভালো শিক্ষক এনারা তৈরি করেছেন এবং তারা দেশের জাতির সেবা করছেন। এ তো গেল উপনিষদের যুগের। বুনো রামনাথ বলে একজন ছিলেন, এটা ঐতিহাসিক চরিত্র। অরণ্য কুটিরে স্বাস্থ্য পরিচর্যা করতেন এবং কিছু ছাত্রকে তিনি পাঠদান করতেন।
অত্যন্ত সাধারণ জীবন। অন্যের কষ্ট নাই, কিন্তু কোন ক্রমে স্বামী-স্ত্রী তারা সেই অরণ্যে থেকে কয়েকটি ছাত্রকে তারা তৈরি করে দিচ্ছেন। একদিন রাজা শুনেছেন এরকম একজন মানুষ, অপূর্ব ত্যাগী, শাস্ত্রজ্ঞান সম্পন্ন। তিনি এত অভাবে রয়েছেন, অতএব আমি যাই তার কাছে। রাজবেশ পরিধান না করে সাধারণ মানুষের মতো তিনি এসে জোরাত করে বলছেন, পণ্ডিতের কাছে এসেছেন তো, একটা ভালো শব্দ তিনি ব্যবহার করলেন। আপনার কি কোনো অনুপপত্তি আছে? এখন অনুপপত্তির দুটি অর্থ হয়। একটি শাস্ত্রাদি জ্ঞানেতে এখনো কিছু তিনি পিছিয়ে রয়েছেন, আবার সংসারে দুঃখ, কষ্ট, দারিদ্র্য। বুনো রামনাথ বনে ছিলেন বলেই বুনো বুনো রামনাথ বললেন যে, না, ছিল শাস্ত্রে সেরকম জ্ঞানের অধিকারী ছিলাম না, তবে চর্চা করতে করতে ছাত্রদের পড়াতে পড়াতে এখন ধীরে ধীরে সেটা কেটে গেছে। বলে, না, আমি আপনার শাস্ত্রের কথা বলছি না, আপনার সংসারে কোনো বলতে বলতেই যে, না, আমি দরিদ্র বলে তো নিজেকে মনে করি না। রামনাথ বলছেন, আমি তো ভালো আছি, আমি তো দরিদ্র নই। আর আমি জানিও না, সংসারের খবর আমার জানা নেই। ওই গিন্নি আছেন, ওই গিন্নি বলতে পারবেন তার সংসার কয়েকটি ছাত্রকে নিয়ে। প্রিয় খাদ্য তেঁতুল পাতার ঝোল, মনের ফলমূল যে সমস্ত হয় সেই তরি তরকারি। তখনকার দিনের যারা রাজারা দৃষ্টি রাখতেন, তারা সমস্ত কিছু টাকা কড়ি দিয়ে যেতেন। এই গুরুগৃহবাস আমাদের এই সমগ্র ভারতবর্ষে শাস্ত্র চর্চার, জ্ঞান লাভের একটা প্রাচীন প্রতিষ্ঠান, এবং তার জন্যেই রামকৃষ্ণ মিশন বহু জায়গাতেই এই গুরুগৃহবাসের ব্যবস্থা করে কিছু কিছু ছাত্র রেখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তা সেখানেতে গুরু গুরুর মর্যাদা অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ গুরবে নমঃ। এই হচ্ছে গুরু। গু শব্দ অন্ধকার, রু শব্দ তা, সেটা নিরোধ। গুরুর ভূমিকা রয়েছে। আর সেই গুরু দুরকম বিদ্যা দান করতে পারেন, একটা অপরাবিদ্যা, একটি পরাবিদ্যা। মুন্ডক উপনিষদে এগুলি ভালো আলোচিত আছে। আমাদের যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমের বিষয় সব অপরাবিদ্যা। পরাবিদ্যা হলো আত্মজ্ঞান। মানুষের শিক্ষার উদ্দেশ্যই হলো যে নিজেকে জানা। এই আত্মজ্ঞান হচ্ছে পরাবিদ্যা, অর্থাৎ অতীন্দ্রিয় সত্য যেটি, এই সত্যে প্রতিষ্ঠিত জগৎ, বিশেষ করে ভারতবর্ষ এই তত্ত্বকে মানে, এই তত্ত্বকে জানে, এই তত্ত্বের প্রচার করে, এবং এই তত্ত্বের তারা উপলব্ধিবান বহু মানুষ আছেন, এখনো আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অতীন্দ্রিয় সত্যই হচ্ছে মানুষের জীবনের একটা সর্বশ্রেষ্ঠ পরিচয়।
জাবালা সত্যকে কেন্দ্র করে সংসারে ছিলেন এবং তার পুত্রের ওই অবস্থা জেনেও মুনি ঋষি গৌতম বললেন, অব্রাহ্মণ্য তুমি তাত, তুমি দ্বিজোত্তম, শুধু দ্বিজ নয়, দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। ঠাকুরের বাবার সত্যনিষ্ঠার কথা আমরা জানি, সে বিষয়ে আলোচনা করে আর সময় নষ্ট করতে যাই না। গুরুর সাক্ষাৎ সাহচর্যে ছাত্ররা থাকবে এবং আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা আলোকে আত্মজ্ঞান লাভ করবে। এই আত্মজ্ঞান দেবেন স্বয়ং গুরু। শ্রীরামকৃষ্ণ বলতেন, সচ্চিদানন্দই গুরু, একমাত্র এছাড়া গুরু নেই। যে গুরু তার অন্তর হতে, এই গুরু তার অন্তর হতে বিদ্যা ধীরে 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 পর্যায়ক্রমে এই ছাত্রদের কাছে তুলে ধরতেন। রবীন্দ্রনাথের একটি উক্তি মনে পড়ছে, যে জীবনটা শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজায় বসিয়া প্রাণমন খুলি, পুষ্পের মতো সঙ্গীতগুলি ফুটায় আকাশ ভালে, অন্তর হইতে আহরি বচন, আনন্দ লোক করি বিরোচন, গীত রসধারা মধু সিঞ্চন, সংসার তুলি জালে। এই আনন্দের উপলব্ধি, এই অন্তর হতে অনুপ্রেরণা আসে গুরুর। আর গুরুর যতক্ষণ না পর্যন্ত প্রতিটি শিষ্যের অন্তরে সেই আনন্দলোকের সন্ধান দিতে পারছেন, ততক্ষণ তার মর্ম ব্যথা। আর এরকম মানুষ যুগে যুগে আসেন, যুগে যুগে এসে আবার নতুন করে এই তত্ত্বকে নতুন যুগের আলোকে প্রচার করেন। গীতায় বলছেন ভগবান, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। তাকে আসতে হয়, যে বিদ্যা সাধারণ মানুষ লাভ করবেন। একটা শ্রেণী থাকেন যারা সেই বিদ্যা লাভের জন্য তৎপর হয়ে রয়েছেন, তাই ভগবান আসেন। মুনি ঋষি সাধু সন্ন্যাসী সৎ গৃহস্থ, হ্যাঁ, এরাই তারা, তারা ধারণ করে রয়েছেন আমাদের এই ভারতবর্ষকে। আর এই শিক্ষক কুল এই যুগে যারা বিদ্যা বিতরণ করে আনন্দ পায়, নিজেকে শিক্ষক রূপে তুলে ধরার চেষ্টা করে, তারা এখনো আছেন। তাই এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই যে বর্তমানে দিনের শিক্ষা, এই শিক্ষাকে নিয়ে আমাদের কিছু আলাপ আলোচনা এই প্রাচীন ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরার কথা। যে ইউনেস্কো একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের শেষে লিখেছিলেন, আগে শিক্ষককে নিজেকে জানতে হবে, তার ইতিকর্তব্য সম্পর্কে তার ধ্যান ধারণা ঠিক রাখতে হবে। অতএব শিক্ষিত করার চাইতে শিক্ষিত হয়ে ওটার বিষয়টি জরুরি। তো কঠিন ব্যাপার, কোথায় কি করে শিক্ষিত হয়ে আসবেন, কিন্তু এরকম শিক্ষক আছে। আমরা স্কুলে পড়িয়েছিলাম বা পড়েছিলাম কালিদাস রায়ের ছাত্রধারা। রাজপথে দেখা হলে কেউ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার। ভাবিতে ভাবিতে যাই, ভাবিতে ভাবিতে যাই,
কি নাম মনে তো নেই। ছাত্র ছিল বহুদিন আগে। স্মৃতিসূত্র ধরে টানি, কৈশোরের মুখখানি, স্মৃতিপটে জাগে কিনা জাগে। চিন্তা করতে, ও সেই ছেলেটা। প্রত্যেকটি ছেলের খোঁজ রাখতেন তারা। হ্যাঁ, প্রত্যেকটি ছেলে খোঁজ রাখতেন। একটা আদর্শ শিক্ষক ছিলেন। কুমুদ রঞ্জন মল্লিক একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমার বড় দাদা কুমুদ রঞ্জন মল্লিকের ছাত্র ছিলেন। তা সেই জন্যে শিক্ষক ছাত্র ছাত্রীর পারিবারিক জীবন সম্বন্ধে তাদের একটা ধারণা প্রশ্ন করে জেনে নিয়ে ক্লাসের শ্রেণীকক্ষে নয়, একটা জানার দরকার তাদের। কোথায় অভাব অনটন, কোন শ্রেণীর থেকে এসেছে এই ছেলেটি মেয়েটি, ইত্যাদি ইত্যাদি। হয়েছে আজকাল প্যারেন্টস ডে হয়েছে, কিন্তু সেই প্যারেন্টস ডে এক, আর এই দাদার কাছে শুনেছি কুমুদ রঞ্জন বাবু খোঁজ নিয়ে ডেকে আনতেন, জিজ্ঞেস করতেন এবং রীতিমতো সাহায্য করতেন। শিক্ষককে এই জাতীয় জীবনের প্রধান রূপকার বলে আমরা এখনো মনে করি। শিক্ষক, অভিভাবক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই ত্রয়ী সমস্যার সমাধানেতে আন্তরিকভাবে তারা চেষ্টা করবেন, এছাড়া উপায় নেই। কিছু শিক্ষক সত্যিই আছেন। এই দেশে একটা জাতীয় চেতনা, এই দেশের মানুষ যারা শিক্ষক রূপে এসেছেন, আমাদের সময় তো বটেই, এখনো আছেন। কোনোদিন এই ভারতবর্ষের মানুষ শিক্ষকতাকে গ্রহণ করেছেন ব্রত হিসাবে। আমি দু একটি উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন যে এখনো যারা ছাত্রছাত্রীদের একটা পবিত্র সৎ জীবনের অনুপ্রেরণা যোগায়। দেখুন, সুভাষচন্দ্র বসুর জীবনেতে বেণীমাধব দাস উনি পরবর্তী বলছেন, একটা সৌন্দর্য বোধ, একটা কর্তব্য বোধ, একটা সচেতন হওয়া দরকার। আমার দেশ, আমার জাতি, আমার পাশাপাশি আমার পরিবারবর্গ। হ্যাঁ। এবং পরবর্তীকালে যখন স্বামীজির বই পেলেন, তখন আসল জিনিস পেয়ে গেছি, আসল জিনিস এসে গেছে। একটি আদর্শ পেশা হিসাবে স্বল্প সংখ্যক মানুষ এখনো শিক্ষকতা করেন। আমার পরিচিত তখনকার দিনে MA-BL একটা মহকুমা শহরে ওকালতি করতে গেলেন। কয়েক মাস ওকালতি করার পর তিনি বাড়ি এসে বলছেন সকলকে যে কাল থেকে আর কোর্টে যাব না। সবাই, মা আছে, স্ত্রী আছে, হ্যাঁ, সে কি হলো, কোনো ঝগড়াঝাটি হয়েছে? বলে, হ্যাঁ, নিজের সঙ্গেই ঝগড়া হলো। ও মা, আবার কি কথা? বলে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করা আমার জীবনেতে এটি আর হবে না। তবে আমাকে বলবে না, আমি দেখি অনেক স্কুল হচ্ছে। সারা জীবন তিনি স্কুলের শিক্ষকতাই করলেন, সারা জীবন। এটা 1954 সালের কথা। আমরা তখন 6-7-এ পড়ি। আরেকটি ঘটনা আপনাদের বলি। আমাদের একটি শিক্ষক
বীরভূমে তার বাড়ি, লাইফ সায়েন্সের এমএসসি, ব্রিলিয়ান্ট ক্যারিয়ারের ছেলে, খুব পপুলার, তেমনি সাধু ভক্তি। হঠাৎ তিনি একটি চাকরি পেয়েছেন বেতনভর্তির চেষ্টা করে, আসানসোলে অ্যাপয়েন্টমেন্ট, ফুড ডিপার্টমেন্টের। প্রণাম করে যখন তিনি যাচ্ছেন তখন আবার কাঁদছেন। আমি মনে মনে করলাম, ও যেখানে চাকরি করতে যাচ্ছে আমি তো জানি ও চাকরি করতে পারবে না। যোগদান করলেন। বেতন হয়ে যাওয়ার পরের দিন আর একটি প্যাকেট এলো, বলে গেলো চিঠিপত্র দিয়েছে, বাড়ি গিয়ে দেখি কিছু টাকা। আচ্ছা, খোঁজ খবর নিলেন, একজনে বলছে চুপ, আলোচনা করবেন না এটা। পরের মাসে এরকম প্যাকেট, তখন উনি বললেন যে নেব না, এটা নিয়ে যান। বলে আমি নিয়ে যেতে পারবো না, বড়বাবুর কাছে যেতে হবে, যিনি পাঠিয়েছেন। এই করতে করতে তৃতীয় মাসে যখন এলো, তিনি ঠিক করলেন চাকরি ছেড়ে দিয়ে বাড়ি যাবেন। চাকরি ছেড়ে দিলেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। ভাগ্যবানের বোঝা ভগবান বয়। একটি ছেলে তার নিজের গ্রামেতে, আমাদের একজন শিক্ষক, তার নিজের গ্রামেতে শিক্ষকতা পেয়ে গেছে, সেও লাইফ সায়েন্সের শিক্ষক। আর আশা মতোই তাকে আমরা নিয়ে নিলাম। তার একটি ছেলে মেয়ে দুজনেই ডাক্তার হয়েছে ওইখানে পড়ে টরে। এসে বললেন বেঁচে গেলাম, মা যদি শুনতো আমি ওখানে এসব করছি, মা সারা রাত নির্জনেতে বসে বসে কাঁদত, আমার মা এরকম। মানুষ তৈরি করা, বলে মানুষ তো আছেই, আমরা মনুষ্যত্ব বোধ সকলেরই আছে, সেই মনুষ্যত্ব বোধকে বাস্তবে নিয়ে এসে কাজে লাগানো চাই। স্বামীজি বারবার চরিত্র গঠনের কথা বলেছেন। এই চরিত্র গঠন, এই বিভিন্ন ভাব, সদ্ভাব যদি মানুষের জীবনে না আসে তাহলে বড় অসুবিধা আছে। শিক্ষা হচ্ছে একটা মহান ভাব। এই মহান ভাব কি এনে দেয়? সংস্কৃতি শেখায়। আমাদের জাতীয় জীবনে আমাদের যে সংস্কৃতি, আমরা যেটাকে কালচার বলি, এটাকে শিক্ষা ধীরে ধীরে তো নিয়ে আসে। জীবনে হাজারো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান সূত্র, সেই সমাধান সূত্র শিক্ষাই দিতে পারে। শিক্ষা সাহায্য করে ছাত্রছাত্রীদের মনঃসংযোগে। স্বামীজি বলছেন না, একটি ছাত্রছাত্রীর সঙ্গে তফাৎ কোথায়? মনঃসংযোগ। যে মনঃসংযোগ করতে পারে। আর একটি শিক্ষা দেয় সাম্য এবং ঐক্য। সমাজ জীবন আমাদের চতুর্বিধা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, এই যে 4 শ্রেণীর রয়েছে, এই 4 শ্রেণীকে বিচার করে যথাযোগ্য সম্মান দিয়ে উপরতলাকে নিচে না নামিয়ে নিচে তলাকে উপরে নিয়ে যেয়ে একটা সমাজ গঠন করতে হবে, স্বামীজির ভাবনা। হ্যাঁ, যারা পিছিয়ে রয়েছে, রবীন্দ্রনাথ বলছেন, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। তাদের কান্না, তাদের দৈনন্দিন জীবনের দুঃখ বেদনা, এ নিয়ে কটা লোক মাথা ঘামিয়েছে বা এখনো ঘামাচ্ছে। যেমন দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। তা সেই জন্যে এই জাতিভেদ, বাল্যবিবাহ, পরমত সহিষ্ণুতার সম্বন্ধে শ্রেণীকক্ষে একটু আলাপ আলোচনা কজন করেন? এগুলো দরকার আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের জীবনের সামনে যে সমস্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। শিক্ষকদের এই বিষয়তে সচেতন হতে হবে। এইসব ছেলে মেয়ে যখন শিক্ষক শিক্ষয়িত্রী হবেন, তারা এটাকে নিয়ে একটা আন্দোলন করবেন, যে আন্দোলনের
রূপরেখা হবে ওই সাম্য নিয়ে আসা, কুসংস্কার, জাতিভেদ এইগুলি পরিত্যাগ করে সবাই আমরা মানুষ, ভারতবর্ষের মানুষ, মানব জাতি আমরা। সত্যেন্দ্রনাথ দত্তের একটা জাতি-পাতি কবিতা ছিল, আমরা পড়েছিলাম। হ্যাঁ, মানুষে মানুষে নাইকো ভেদ, নিখিল জগৎ ব্রহ্মময়। সেই ব্রহ্ম নানা রূপে নানা ভাবেতে এইসব রূপ ধরে রয়েছেন। এই বিষয়ে শিক্ষকরা যদি আলাপ আলোচনা করেন, এখন গুরুগৃহে তো যাচ্ছে, গুরুগৃহ সকাল থেকেই পিঠে একটা বিরাট বস্তা নিয়ে এক গুরুর কাছ থেকে আর এক গুরু, তারপরে আর এক গুরু যাচ্ছেন। মেয়ে হলে মায়েরা পিছু পিছু যাচ্ছেন, সেই গুরুগৃহের দরজায় তারা বসে থাকছেন। যখন ফিরছেন শ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে, কতক্ষণে খেয়ে শুয়ে পড়ব, ফলযথষ্টরম্ভা। হ্যাঁ, অতএব একটা আদর্শ স্থির করতে হবে, সেটিকে দৃঢ় হস্তে ধারণ করতে হবে, সত্য প্রতিষ্ঠা লাভের যত্নপর হতে হবে, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের কাছে এই আবেদন, এই প্রত্যাশা আমাদের এখনো পর্যন্ত। আমরা ভুলেই গেছি আমাদের জীবনে একটা মূল্যবোধ আছে তো। ভালো ভালো ছাত্রছাত্রী আজকে আমাদের দেশে অভাব নাই বিভিন্ন বিষয়তে। এই যে চন্দ্রযান হলো, 50 জন মহিলা সেখানে যুক্ত ছিলেন, তা পুরুষ মানুষের ক্ষেত্রে তো বটেই। এদের শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন, কিন্তু তাদের মানসিকতা, যারা বড় উচ্চ পদে রয়েছেন, শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হচ্ছেন একটি মেয়ে বা একটি ছেলে। দেখি কম দুঃখের কথা, শিক্ষক পিতৃসম। সেই জন্য একটি আদর্শ এবং জীবনের সত্যের প্রতিষ্ঠা না হলে পারে শিক্ষক জীবনকে মানুষ সহসা গ্রহণ করবে না। একটি আদর্শ সত্যের প্রতিষ্ঠা লাভে যত্নপর এবং এই দিকে এগিয়ে যাওয়া। মূল্যবোধের শিক্ষা সেই জন্য অগ্রাধিকার। আধ্যাত্মিক মূল্যবোধের উপর ভিত্তি করে নতুন করে ভাবনা করা, সেসব প্রাচীন মুনি ঋষিদের শিক্ষা পদ্ধতি নিয়ে। এখনো পর্যন্ত আছে। আমরা দেখেছি বা আমরা জানি, আমি যে সমস্ত স্কুলে শিক্ষকতা করতে গেছি সন্ন্যাসী হয়ে, আমি দেখেছি সেরকম ছেলে, আমি দেখেছি সেরকম শিক্ষক, যাদের কাছে আমি নিজে শিখেছি। আমাদের একটি প্রতিষ্ঠানে আমি যখন ছিলাম পুরুলিয়াতে, ফুল রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটো। আমি থাকতাম তখন হেডমাস্টার, আমি স্কুলের দোতলার একটি ঘরে, চারদিকে ক্লাসরুম, ওই আমাদের বাড়ি যেমন দেখলেন। তা সেখানে একটি ছেলে দেখছি একটু জল নিয়ে এসেছে ছোট বালতিতে, একটু ন্যাকড়া নিয়ে এসে এরকম করে ঘষছে। তো কি করছিস? বলছে এখানে কেউ কালি ফেলে দিয়ে গেছে, আমি ঝুল ঝাড়তে এসেছিলাম। স্কুল স্কুল বাড়ি ঝুল ঝাড়তে এসেছিলাম। আমরা করাতাম এগুলো, দেখো তোমার স্কুল, তুমি পড়ছো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এখানে আবার পড়বে। ভালোবাসা ছিল, তাই এটা আমি পরিষ্কার করে দিয়ে, খাওয়া হয়েছে তো, হ্যাঁ কর, আমি তোকে সাহায্য করবো। বলছে না না, আপনি ঘরে যান। এই যে কত ছোট বড় ছোট ঘটনা, কিন্তু আমি আজকে ওরা পাশ করে গেছে প্রায় অধ্যাপক, একটি ডক্টরেট অধ্যাপক ইংরেজি। আমার মনে ওই ছেলেটির কথা মনে আসে। সব ছেলে এমন হবে না, সব ছেলে এমন নাই, সে অধ্যাপনাই করছে। তার কাছ থেকে তার সঙ্গ করে, তার শ্রেণীকক্ষেই হোক, শ্রেণীকক্ষের বাইরেই হোক, বহু মানুষ, বহু ছাত্র তার অনুরাগী হবে। এই হচ্ছে চরিত্র গঠন।
শিক্ষকদের ছাত্রছাত্রী আপন ভাববে। আর শিক্ষকও ভাববে যে আমার বাড়িতে আমার ছেলেটি মেয়েটি রয়েছে, এরাও আমার তাদের মতোই। এদের জন্য আমাকে চিন্তা করতে হবে। শুধু আমার ছেলে মেয়েটির জন্য চিন্তা করলে হবে না। বর্তমানে দেখা গেছে চরিত্র সংকট আমরা যেটাকে বলি। এই চরিত্র সংকট, হ্যাঁ, এই দেশে লক্ষ, লক্ষ মানুষ যারা ছিলেন, যারা সৎ, অর্থাৎ সততায় বিশ্বাসী, যারা মনে প্রাণে ভারতীয়, হ্যাঁ, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, আমার দেশ, লক্ষ মানুষ প্রাণ দিয়ে দিল এই দেশের যুবকরা শুধু স্বাধীনতা আন্দোলন করে, মাকে শৃঙ্খল মুক্ত করে। যারা দুস্থ, দরিদ্র, দুর্বল, এদের কথা ভাবে, এরকম শিক্ষক এখনো আছে। যারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে আমার ভাই বলে মনে করবে। হ্যাঁ, স্বামীজি বলছেন না এই ভারতবর্ষের কথা, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা ভাই ভাই। যারা এই পেশাকে শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন, তারা আবার তাদের শিক্ষক সমাজে বহুভাবে তারা আবার নিন্দিত। তো বিরাট যে সমষ্টি যারা বর্তমানের দিনের এই মোহগ্রস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, আর যারা রয়েছেন প্রতিনিয়ত সময়ে এসে নিজের কর্ম কর্তব্যটুকু করছেন, এই যারা নিষ্ঠা নিয়ে ব্রত হিসাবে কাজ করে যাচ্ছেন, তারা সমালোচিত, তারা নিন্দিত তাদের সহকর্মীর কাছে। কতগুলো স্কুলের শিক্ষকতা করে ওদের কাছেই শুনেছি, কিন্তু তারা সরে যায়নি। হ্যাঁ, আমাদের বেলগাঁও আশ্রম ছিল মানে এখনো আছে, একটা বড় অনুষ্ঠানে এই মনে পড়ল রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালামের কথা। আমরা জোনাকুড়ি সাধু আছি, আমরা বলে দিয়েছিলাম ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল যারা রয়েছে এবং বিএ বা এমএ যারা পড়ছে এরকম কিছু ছেলে মেয়েকে আমন্ত্রণ জানাতে। সে মানুষটিকে দেখে মনে হলো, আহা, এ আনন্দময় পুরুষ। হ্যাঁ, ভালো বক্তৃতা হলে এই ভাষা আমরা হাততালি দিচ্ছি, তিনি নিজেও হাততালি দিচ্ছেন। এত সাদাসিধে মানুষ বারবার বলছেন যে না, নিরুৎসাহ হবে না, এ একটা মহান দেশ। এই মহান দেশ ধীরে 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 দেখবে আবার এই ভারতবর্ষ শ্রেষ্ঠ জাতি রূপে, পণ্ডিত মানুষ রূপে, শিল্প সাহিত্য বিজ্ঞানেতে, সমাজ সামাজিকতায় এবং পররাষ্ট্র নীতিতে তারা আধ্যাত্মিক জীবনকে কেন্দ্র করে এই ভাবধারা দ্বারা তারা দেশকে পরিচালনা করবে। এবং এর সম্মুখে রয়েছেন স্বামী বিবেকানন্দ। কোথায় পাবেন আপনারা দৈনন্দিন জীবনে ভালো ভালো মানুষ, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো শিক্ষক? হ্যাঁ, কিন্তু স্বামীজি তো আছেন। স্বামীজিকে ধরে থাকতে হবে। তিনি এসেছিলেন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে গোটা পৃথিবীর মানুষকে আধ্যাত্মিকতা বলে একটি বিষয়, যে বিষয়ে মানুষকে প্রেরণা দেয় মানুষ হবার জন্যে। আর এই মানুষের মধ্যে রয়েছে অন্তর্যামী। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটি কবিতা, এবার ফিরা মরে, হ্যাঁ, ওরে তুই ওঠাছি আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে। স্বামীজির নাম কোথাও নাই, কিন্তু কবিতাটা ২.৫ পৃষ্ঠা। সেই ২.৫ পৃষ্ঠা কবিতার মধ্যে যা রবীন্দ্রনাথ লিখেছেন স্বামীজির ভাবধারা নিয়ে। এসব মুঠ ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এইসব মুঠো ম্লান মুখ মুখে দিতে হচ্ছে ভাষা, স্মৃতি দুর্বল হয়ে গেছে, মনে পড়ছে না।
বলছেন যারা এই ম্লান মুখে দিতে হবে ভাষা, যারা সমাজের পিছিয়ে রয়েছে। এইসব শান্ত শুষ্ক ভগ্ন কণ্ঠে ধ্বনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে, একত্রে দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবি তুমি তখনই সে পলাইবে দেহে মতো কুক্কুরের মতো। স্বভাবতই একটা দেশ, একটা দেশের যে সত্তা, সেই সত্তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যে মানুষ যেন পিছিয়ে না যায়। এবং এই ধরনের মানুষ জন্মেছে এখন, যারা জাতিকে এই বিষয়তে উদ্বোধিত করছেন এই সমস্ত ব্যাপারে। তা আব্দুল কালামের কথা বলতে বলতে, হ্যাঁ, তার কথা শুনে মনে হলো সত্যি মানুষটি একটা আনন্দময় পুরুষ। হ্যাঁ, তার জীবনটা এরকমই যে তিনি তখন শিক্ষক পড়াচ্ছেন। তার আন্ডারে যারা রয়েছে প্রধান সেই প্রতিষ্ঠানে তিনি একটি শিক্ষকের ছেলে না মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে। তিনি তার বাড়িতে দেখতে যাচ্ছেন। তা তো অবাক। হ্যাঁ, শুনেছেন কোথায় যে এরকম অবস্থা। দেখলেন যে না ভালো আছে। কথাই বলছিলেন আর কি। পরে যদি দেখতাম শুনতাম এই শিক্ষক ম্লান মুখে আসছে আমার কাছে, এই ছাত্র আমার ম্লান মুখে আসছে আমার কাছে, আমার আর সেদিন ঘুম হতো না। আমার খিদে পেত না। এই শিক্ষকের একটা বড় চরিত্র। অনেকদিন শিক্ষকতা করেছেন তো। হ্যাঁ, এক মনীষীর কথায় বলছেন তিনি যে একটা চিন্তা বপন করো, একটি কর্মকে সফল করো, একটি কর্ম বপন করো, একটা অভ্যাস গড়ে তোলো, একটা অভ্যাস বপন করো, একটি চরিত্র গড়ে তোলো। এই চরিত্র, এই চরিত্রই হচ্ছে সবচাইতে আসল কথা। একটি সৎকর্ম বা একটি সৎ চিন্তা বারবার করতে অভ্যাসে পরিণত হয়। এবং এই অভ্যাস, কতগুলো অভ্যাস চরিত্র গঠন করে। সত্য কথা বলবো, সকলকে সম্মান করব, পড়াশোনা করব, বন্ধুত্ব বজায় থাকবে, শিক্ষকদের সম্মান করব, পাড়া প্রতিবেশীদের মতো পাড়া প্রতিবেশীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে। এই নিয়েই তো চরিত্র। একটা মানুষ ধীরে ধীরে তো চরিত্রের মূলে আছে সংস্কার। এই যে আমাদের বলা হয় যে সংস্কার পূর্ব জীবনের সংস্কার না হলে এই জীবনে খুব বিরাট কিছু হওয়াটা বোধহয় সম্ভব নয়। এই বিদ্যা জন্মান্তরের বিদ্যা। হ্যাঁ, এটা বিশ্বাস করতেই হবে। তো সংস্কার গড়ে ওঠার পিছনে ৪ টে কারণ আছে বলে। প্রথম কারণই বলছে পূর্বজন্মের সংস্কার। আমরা দেখেছি তো ১-২ ভাই এক পড়ছে, একটি ঠিক অপরটি বিপরীত একবারে। এই তার পূর্বজন্মের বিদ্যাটা সে নিয়ে এসেছে। দ্বিতীয় কারণ হচ্ছে ওই জিন যেটিকে বলে। জিন ঘটিত একটা পিতামাতার যে জীবন সেটা। তৃতীয় হচ্ছে সমাজের কিরকম পরিবেশ পরিমণ্ডল। এরা তাকে কি দিতে পারছে? এরা যে কিছু দিতে না পারে তাহলে সমস্যা আছে। আর চতুর্থটি হলো যে স্বয়ং শিক্ষক। একজন শিক্ষকই পারেন। বাড়িতে পিতামাতা পারল না, পরিবেশ পরিমণ্ডল সেরকম নয়, কিন্তু একজন শিক্ষক যার জীবনের এইটাই একমাত্র কর্তব্য বলে তিনি মনে করেন, তিনি পারেন একটি ছাত্রকে বা ছাত্রীকে তৈরি করে দিতে। শিক্ষকেরা হচ্ছে পরিবর্তনের অগ্রদূত। তাদের মাথায় চিন্তা থাকবে যে এই বর্তমান অবস্থা একই থাকবে না, কোনোদিনই থাকবে না। এই মুষ্টিমেয় এমন একটা দেশলাই কাঠি যেমন পুড়িয়ে দিতে পারে,
এই মুষ্টিমেয় মানুষ এরাই, এই কয়েকজন ব্যক্তি ধীরে, 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 ধীরে একটা নতুন আন্দোলনই তৈরি করবে তারা। কি আন্দোলন সেটা? যে না, আমরা প্রাইভেটেশনই করব না। আমরা ছাত্র-ছাত্রীদের স্কুলে যতটুকু আমার জানা আছে প্রাত্যহিক জীবনেতে আমরা তাদের এইখানেই দেব। অতএব স্কুলের প্রতি ভালোবাসা। শ্রেণীকক্ষে সর্বশ্রেষ্ঠ বিদ্যা দান করা যায়। এ বিষয়ে তো মিথ্যা নয়। ইদানিংকালে আমরা তো কোনোদিনই পড়িনি। এগুলো চিন্তা করতে হবে। শ্রেণীকক্ষেই ছাত্র-ছাত্রীদিকে মানুষ করে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় যেটাকে আমরা বলি, সেই প্রাথমিক বিদ্যালয়েতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা থাকেন তাদের খুব সংযত চিত্ত হতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের ধরে নিতে হবে এদের ভবিষ্যৎ আমার উপর, এই ভবিষ্যৎকে আমি গড়ে দেব, আমি প্রতিজ্ঞা করি, হ্যাঁ গড়ে দেব। আমাদের সবাইতে এটি গ্রামের স্কুল, মধ্যবিত্ত পরিবার, সেখানে 7 পিরিয়ডের পরও কোনো কোনো মাস্টারমশাইদের দেখেছি ওরই মধ্যে যারা অঙ্ক ইংরেজিতে কম তাদের বলে রাখতেন বাড়ি থেকে একটু বেশি করে মুড়ি নিয়ে আসবি, স্কুল হয়ে যাবার পর ওই ক্লাসে যেয়ে বসবি, আমি কিছু পুরনো অঙ্ক তোদের দেব, সেগুলো তোরা করবি, না পড়লে বুঝিয়ে দেব। গল্প কথা মনে হবে। আমি পড়েছিলাম কলকাতা বঙ্গবাসী কলেজে, আমাদের প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক প্রশান্ত বসু, অক্সফোর্ডের MA। তিনি আমাদের ইংরাজি যেগুলি পড়াতেন সেগুলিতে একটি নোট তৈরি করে ছাপিয়ে প্রায় 2000 ছাত্র তাদের সকলকে দিতেন। অফিস থেকে নিত, ওটা সিল মেরে দিত যে নোটটা নিয়ে গেছে। গল্প কথা নয়। এসব ভালো শিক্ষককে আমরা দেখেছি। হ্যাঁ, সেই জন্য প্রাথমিক এই যে শিক্ষা আমরা যে গ্রামে পড়েছি, এখন বুঝতে পারি যে ওরা এই গ্রামের ছেলে মেয়েদের কি ভালোবাসা নিয়ে, সোহাগ ছিল, শাসন ছিল, দুটোই ছিল। শাসনটা হয়তো অতিরিক্ত ছিল, সেটা আর আলোচনা না করাই ভালো। আর একজন সবচাইতে বড় শিক্ষকের কথা বলছি, রামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত। জাতীয় শিক্ষকের মর্যাদা তখনকার দিনে ছিল না, কিন্তু পৃথিবীব্যাপী তার একটা শিক্ষক হিসেবে পরিচিত হয়ে গেছে। তার ছাত্ররা একটি সৎ পবিত্র জীবন যাপনের জন্য উদগ্র হয়েছিল। তারা এসে সব স্বামীজির জীবনকে, স্বামীজির দেশভক্তি, মাতৃভক্তি, স্বামীজির শিক্ষা, স্বামীজির চরিত্র গঠনের পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে যা করেছেন, আর ঠাকুরের মুখনিসৃত বাণী, হ্যাঁ, এটা নিয়ে তিনি যা করে গেলেন, যে শিক্ষা দিয়ে গেলেন জগৎকে, একটা মানুষের, সাধারণ মানুষ, ভালো কৃতি ছাত্র ছিলেন, ভালো রেজাল্ট করেছেন, শান্ত, ভদ্র, বিনয়ী। তখনকার দিনে বিদেশি তিনি শাস্ত্র পড়েছেন, দর্শন শাস্ত্র পড়েছেন, কান্ট, হেগেল ইত্যাদি ইত্যাদি তার পড়া ছিল। তা সেই জন্যে এই মাস্টারমশাইয়ের কাছে যে শতাধিক ছাত্র তখনকার দিনে রামকৃষ্ণ মঠ মিশনে যোগদান করেছে, এবং তারা এই রামকৃষ্ণ মঠ মিশনে এখনো পর্যন্ত আমাদের কাছে প্রণম্য। একটা আদর্শ জীবন মাস্টারমশাই দেখিয়ে দিয়ে গেছেন। যুব সম্প্রদায়ের প্রতি তার অত্যন্ত প্রীতি ছিল। যুবকরা দেখতেন যে উনি ওই সুরেন্দ্রনাথ কলেজে ছিলেন, যে উপরে উঠে যান, ইনি খুব ভালো পড়ান, চোখ দুটো খুব ভালো ছিল স্বভাবতই। তাকে দেখে তারা সমস্ত বিমোহিত হতো। ওইসব সংস্কার আছে তো, হ্যাঁ, তা সেই জন্যে যুব সম্প্রদায়কে তিনি খুব টানতে পারতেন, যে নাগরিকদের চরিত্র যাতে গঠন হয় স্বভাবতই।
যারা মনে প্রাণে ভারতীয়। তখনকার দিনে যে আন্দোলন তিনি সাক্ষাৎ যোগদান করেননি, কিন্তু তার সমর্থন ছিল। হ্যাঁ, তিনি চাইতেন ভালো মানুষ তৈরি হোক, যারা সততায় বিশ্বাসী, যারা মনে প্রাণে ভারতীয়, যারা দুস্থ, দরিদ্র, দুর্বল, যারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে আমার ভাই বলে মনে করবে। এটা একটা বিরাট ব্যাপার। এই চরিত্র সংকট কাটিয়ে ওঠা যাবে, না গেলে পারে এ আমাদের প্রাচীন দেশ থাকবে না। ধীরে, 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 ধীরে মানুষ তো এগিয়ে যাচ্ছে। তাই আব্দুল কালামের কথা বলে আর ২-৪ মিনিট বলে আমি আমার এটি শেষ করছি। শিক্ষকের প্রভাবে ছাত্রগণ প্রভাবিত হবেন যখন দেখবেন এই শিক্ষক অন্য শিক্ষকদের চোখে স্বতন্ত্র। এই শিক্ষকেরই অন্য শিক্ষকরা ছাত্রদের কাছে নিন্দাবান্দা করে। আর এই মানবিক মূল্যবোধ, এইটি আমাদের জীবনে একটা কম্পালসারি সাবজেক্ট। আমাদের তো রামকৃষ্ণ মঠ মিশন চতুর্দিকে এই মূল্যবোধ নিয়ে আলাপ আলোচনা করেন। আমরাও করি এ সমস্ত। একজন পরিচিত যুবকের সঙ্গে আমার দেখা হলো একদিন, অনেকদিন পরে। তাহলে কি করছো এখন? বলে একটি স্কুলে চাকরি করি। বলে দেখো, একটি স্কুলে চাকরি করি বলবে না, বলো একটি স্কুলের শিক্ষকতা করি। দিয়ে তাকে একটা পুরনো কবিতা আমরা থ্রিতে পড়েছিলাম, কবিতা মনে নাই, এটা শোনালাম। বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌলভী দিল্লির। বাদশাহ খুব জনপ্রিয় ছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করতেন। যেতে যেতে দেখছেন রাস্তায় কাদা, সেই রাস্তায় কাদা, আর তার ছেলেটি সেই জল ঢেলে দিচ্ছে, মাস্টারমশাই পা ধুচ্ছেন। মৌলভী সাহেবও দেখলেন, যে দেখে গেলেন বাদশাহ, তা ডেকে পাঠিয়েছেন। ভাবছেন যে বোধহয় কি দণ্ডনা আমার হবে। হ্যাঁ, যে তার ছেলে জল ঢেলে দিচ্ছে, আমি পা ধুচ্ছি। যাওয়ার পরেই বলছেন যে দেখুন, কিছু লেখাপড়া শিখেছে ভালো, কিন্তু ছেলে তো কিছু সৌজন্যবোধ শেখে নেই। চিন্তা করতে পারছেন না কি সৌজন্যবোধ? বুঝতে পারছি না। ছেলে তো তার নিজের হাতে পায়ের কাদাগুলো ধুইয়ে দেবে। তখন তার মনে হলো, আমি ভাবছিলাম আমার হয়তো কিনা শাস্তি হয়ে যাবে। দেশে এমন মানুষও আছে যারা শিক্ষাগুরুর মর্যাদা বোঝে। তখন তিনি মনে মনে ভাবছেন, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার। আমার শিক্ষক, আমার একটা পরিচিতি রয়েছে, আমি চেষ্টা করি ছাত্রদের বিদ্যা দান করতে, আমি সফল হয়েছি। আর এই যে গীতার কর্মযোগ, এই কর্মযোগকে যদি মাস্টারমশাইরা নিজেদের জীবনেতে নিয়ে আসতে পারেন, যে আমি যাচ্ছি, আমার সংসার চালানোর মতো ব্যবস্থা তো করে দিয়েছে, ওইখানে যে নিঃস্বার্থপর হয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ওইখানে যে নিঃস্বার্থপর হয়ে আমি যদি কাজটা করতে পারি, যাতে আমার হৃদয় পরিচ্ছন্ন হয়, আমি একটা আনন্দ নিয়ে গৃহে প্রত্যাবর্তন করব, যে হ্যাঁ, এই ছেলেগুলিকে আজকে এটা শিখিয়েছি, তারা খুব আনন্দিত হয়েছে, তারা বসে থেকে আমি বুঝতে পারছি তারা শুনছে, তারা প্রশ্ন করছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেই জন্য ওই ছেলেটিকে বললাম যে দেখো, মনে রাখবে তুমি শিক্ষক একজন, আর তুমি তো তোমার যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে শিক্ষকতা পেয়েছো। স্বভাবতই সমস্ত শিক্ষক জীবনে যে অর্থ, ঐশ্বর্য, বৃত্ত, প্রতিষ্ঠা, সম্মান, এটাই শুধু কামনা করবে না। সবাই চায় আমরা সাধারণ মানুষ, কিন্তু অর্থ তুমি পাচ্ছ, সম্মান তুমি পাবে, ঐশ্বর্য তোমার আসবে, তোমার এখন দীর্ঘ জীবন রয়েছে, যেটি করবে, এই করবে, এই ধরনের করবে। যাক, সে শুনলো। আর একটা উদাহরণ,
টাইম হয়ে গেছে। আরেকটি উদাহরণ, একটি যুবক ছেলে ১ম শিক্ষকতা করতে গেছে ১৯৬৩ সালের আগস্ট বা সেপ্টেম্বরে। খুব ভালো স্কুলটি। হিন্দু মুসলমান ছাত্রছাত্রী পড়ে। তখনকার দিনে 60% ছেলে মেয়ে ফার্স্ট ডিভিশন পায় 1963। তা যাই হোক, স্কুল চলছে, ভালো হচ্ছে। তখনকার দিনে এমএ পাস করা ২৪০ টাকা বেতন, আর মাসে ৫ টাকা দিয়ে যদি স্কুল ৫ টাকা দেয়, তো এই শিক্ষক নতুন গেছেন, তাকে প্রধান শিক্ষক ডাকছে যে, দেখুন, বেতন তো দুবার হতো, একবার মার্চে মাসে, একবার পুজোর আগে, ধারের চাকরি। তো এরকম ব্যবস্থা যে শিক্ষকরা ওই সই করে দেয় পেয়েছি বলে, আমরা তো দিতে পারি না। আর তাহলেই সরকার ওই ৬০ টাকা দেবে, ৫-১২ ৬০ টাকা। তা আপনি সইটা করে দেন। সেই শিক্ষক সামনে দাঁড়িয়ে বলছেন, আমি কালকে করব। করে দেন না, কাল সই তো একটা। না, আমি আমার মায়ের সঙ্গে কথা বলব। তা বাড়িতে যেয়ে মাকে বলেছে এই ঘটনা। ১২০ টাকা পাওয়া যাবে না, কিন্তু মিথ্যা সই করতে হবে, আমি করি নাই। বললে, হ্যাঁ, সই করলে তোর মুখ দেখতে পারতাম না। এরকম তো আছে। তিনি সই করলেন না, তিনি টাকা পেলেন না। বাকি সবাই সই করলো, ১২০ টাকা বেশি পেল। যে এই যে জীবন, বিদ্যা বিক্রয় করে নাই এই দেশের মানুষ। শিক্ষকদের যা দেয়া হয় তখনকার দিনে, আমরাও মনে করি এটি প্রণামী বাবদতালে দেওয়া হয়। সরকার বেতন দিচ্ছেন, শিক্ষককে প্রণামী দিচ্ছেন। জাতীয় জীবনে সরকারের তো বিরাট ভূমিকা। এখন রাজা নাই, বাদশাহ নেই, এখন জমিদার নেই, এখন সরকার রয়েছেন। শিক্ষকদের জন্য সরকার যথেষ্ট করেছেন। কোথায় ২৪০ টাকা? আজকে একজন প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষকদের বেতন তো আপনারা জানেন। তাই সেই জন্যে মানুষকে হিসাবি হতে হবে যে, মানুষ, আমরা কি শুধু অর্থের দাস হয়ে থাকবো? আমার দেশ, আমার জাতি, আমার দরিদ্র দুস্থ ভাই বোন, এদের কথা আমাদের ভাবতে হবে না? যারা দূরে বিভিন্নভাবে দৈনন্দিন জীবনের অভাব অনটন আমাদের মেটাচ্ছেন, ক্ষেতে চাষ করে তরি তরকারি থেকে আরম্ভ করে, ধান চাল থেকে আরম্ভ করে, দৈনন্দিন জীবনের পণ্যদ্রব্য থেকে আরম্ভ করে, আমাদের হাঁচের কাছে যারা দিচ্ছে, সেই দরিদ্র শ্রেণীর মানুষের ছেলে মেয়েদের জন্য আমাদের একটু ভাবনা হবে না? একটু ভালোবাসা থাকবে না? যে এরা তো আমাদের সেবা করে যাচ্ছে। হ্যাঁ, বলছে যে পয়সা নাই। আরে পয়সা তুমি নিয়ে খাও। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আমাদের এই যে জীবন, এই জীবনেতে নিবেদিতাকে স্বামীজি লিখছেন, এটা বলে শেষ করি। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? তা আমি শিক্ষক সম্প্রদায়ের কাছে হাত জোর করে আবেদন করছি, তারা মনে রাখুন, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে। এই দুঃখকে তারাই দূর করতে পারেন। এই দুঃখ অপসারণ করে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে, যাদের জীবনে আপনারা হাসি ফোটাতে পারেন, সেই চেষ্টার প্রস্তুতি হিসাবে আপনারা যদি শিক্ষকতা করেন, দেশে আর বেকার থাকবে না। আমরা এমন শিক্ষা দেব, সব ছেলে মেয়ে সব চাকরি পাবে, আনন্দে থাকবে। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, এখান কর্তৃপক্ষ, এখানকার অধ্যক্ষ, এখানকার সন্ন্যাসী যারা আমার পাশে বসে রয়েছেন, তাদের কাছে আন্তরিক শ্রদ্ধা জানাই। এই প্রতিষ্ঠান, প্রথমেই বলেছি, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, এবং সেটা আমি অনেককে বলেছি।
এবং আমি যেখানে, যেখানে শিক্ষকতা করেছি, আমি প্রভূত সম্মান লাভ করেছি আমার ছাত্রছাত্রীদের কাছে। ছাত্রী না ছাত্রদের কাছে।